আজকের গল্প অবশেষে। কলমে গৌতম নারায়ণ দেব। নতুন চাকরিতে যোগ দিতে সোহম যখন বাড়ি থেকে বেরোলো, অঞ্জনা সদর দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে ছেলেকে বিদায় জানাতে জানাতেই ওর গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। একদিকে এটা যেমন ওর আনন্দের অশ্রু, অন্যদিকে এই দিনটার পিছনে ওর দীর্ঘ সংগ্রাম এবং কষ্টেরও একটা ইতিহাস রয়েছে। ওই কষ্টটা ছিল সামাজিক অনাচারেরই একটা ফলস্বরূপ, দুর্বলের ওপর সবলের অত্যাচারের একটা নিদর্শন। আজ থেকে দীর্ঘ 27 বছর আগে অঞ্জনার ওপর যা নেমে এসেছিল, তখন মুখ বুজে সহ্য করা ছাড়া ও এবং ওদের পরিবারের আর কিছু করারও ছিল না। দুই বোন আর বিধবা মায়ের কারোরই সেই সাহস ছিল না এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অঞ্জনার মা নীরা দেবী যখন জানতে পারলেন মেয়ের এই দুর্ঘটনার কথা, তখন অবশ্য অনেক দেরি হয়ে গিয়েছিল। ওর মাকে না জানিয়ে সদ্য স্নাতক অঞ্জনা তখন আর কোনো উপায়ও ছিল না। তার ওপর সেই সময় ওর অন্তঃসত্ত্বা থাকার সম্ভাবনার কথা শুনে ওর মা যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। আগে কোনটা করবেন, প্রতিবাদ না প্রতিকার, ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। যদিও প্রতিবাদের প্রবল স্বাদ থাকলেও সাধ্য যে নেই, সেটা পর মুহূর্তেই উনি বুঝতে পেরেছিলেন। পড়ে রইল শুধু প্রতিকার, অর্থাৎ চিকিৎসকের কাছে মেয়েকে নিয়ে যাওয়া। গেলেনও, কিন্তু তিনি জানালেন গর্ভপাতে মেয়ের বিপদ বাড়তে পারে। ওর যা শারীরিক অবস্থা, অগত্যা অকালের এই অন্যায় বোঝা শরীরে বহন করতে বাধ্য হওয়া ছাড়া অঞ্জনার গত্যন্তর রইল না। সংগ্রামের সেই শুরু। একদিকে অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক কষ্ট, অন্যদিকে ধর্ষক ও তাদের পরিবারের কাছ থেকে ক্রমাগত হুমকি। এ ব্যাপারে না এগোনোর জন্য এমনকি একটা সময়ে নিজেদের বাসস্থানও ছেড়ে যেতে বাধ্য হলো অঞ্জনারা। সোহমের সমস্যাটা সেই ছোটবেলা থেকেই, যখন স্কুলে পড়তো সেই সময় থেকেই। মাকে প্রায়ই বলতো, মা আমার বাবাকে। সবার তো বাবা স্কুলে আসে, আমার বাবাকে তো আমি কোনোদিন দেখিনি। অঞ্জনা তখন কি বলবে ভেবে পেত না। কোনো রকমে বলতো, বাবা তোমার বাবা তো এখানে থাকে না, তাই তুমি দেখতে পাও না। তবে অঞ্জনাকে সবচেয়ে বেশি অপ্রস্তুত হতে হতো যখন সোহম বাবার কোনো ফটো দেখানোর জন্য ওর কাছে আবদার করত। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ওর কাছে তখন এর কোনো উত্তর থাকতো না। মিথ্যের আশ্রয় নিয়েই ওকে বলতে হতো, তোমার বাবার তো সেরকম কোনো ভালো ফটো নেই। আচ্ছা, আমি খুঁজে দেখব কিছু পাওয়া যায় কি না। এইভাবেই সোহম বড় হতে লাগলো। স্কুলের গণ্ডি পেরিয়ে ক্রমে কলেজের পাঠও সম্পূর্ণ করল। একদিন মাকে ডেকে বলল, মা আমি সব শুনেছি মাসিমণির কাছ থেকে। আমি যদি কোনোদিন ভালো কোনো কাজ পাই, তোমার ওপর ওই অন্যায়ের শাস্তির ব্যবস্থা আমি করবই, তুমি দেখো। সে কি আজকের কথা বাবা? কতদিন হয়ে গেল, প্রায় 25-26 বছর আগেকার কথা। অত পুরনো কোনো কেসের বিচার পাওয়া কি এত সহজ? আর এসবের কি দরকার? তুই তো আমার সব কষ্ট ভুলিয়ে দিয়েছিস বাবা। আমার আর কিছুর দরকার নেই। সোহম চাকরি পেয়েছে, তাও বছর 3 হয়ে গেল। একদিন অফিস থেকে ফিরে মাকেও বলল, মা আগে তোমরা যেখানে ছিলে সেখানকার থানায় একদিন যেতে হবে, বুঝলে, অভিযোগ জানাতে। তুই কি খেপেছিস? নতুন কেসই নিতে চায় না এখন থানায়। আর আমার মতো এত পুরনো একটা কেস নিয়ে ওরা বসে আছে। থানার আর খেয়ে দেয়ে কাজ নেই। তুমি চলো তো আগে, পরে দেখা যাবে,
নেয় কি না নেয়। আমি এমন একজনের রেফারেন্স পেয়েছি না, ওরা না নিয়ে পারবে না। থানায় গিয়ে প্রথমে ওরা যথারীতি প্রত্যাখ্যাত হলো। না না, এত পুরনো কেসের কিভাবে তদন্ত সম্ভব, এভিডেন্স পাওয়াটাই যে মুশকিল। এই বলে থানা থেকে ওদের এফআইআর নিতে প্রথমে অস্বীকার করলো। তারপরে অবশ্য যেমন ভাবা ঠিক তেমনটাই হলো। মানে থানার সংশ্লিষ্ট আধিকারিক এক প্রকার বাধ্য হয়েই কেসটা টেক আপ করলেন। তখন আর না বলা তার পক্ষে সত্যিই সম্ভব হলো না। আদালতে যথাসময়ে শুনানিও শুরু হলো এবং পিতৃত্বের দায় নিতে আসামি যথারীতি অস্বীকারও করল। কিন্তু শেষে বিচারক ধর্ষক আর সোহমের ডিএনএ টেস্টের বিধান দিলে সত্যটা উদ্ঘাটিত হতে আর কোনো বাধাও রইল না। অচিরেই বলপূর্বক পিতৃত্বের প্রমাণও পাওয়া গেল। সময়ের দীর্ঘ ব্যবধানের কারণে এই ঘটনাতে হয়তো ধর্ষণের প্রমাণ পাওয়া গেল না, কিন্তু পিতৃত্বের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কারণে অভিযুক্তের পক্ষে শাস্তি এড়ানোটাও সম্ভবপর হলো না। বিচারক 5 বছরের কারাদণ্ডের হুকুম জারি করলেন, আর ছেলের প্রতিজ্ঞা পূরণের ফলস্বরূপ অঞ্জনার ঠোঁটে সেই দিন তৃপ্তির একটা হাসিও যেন খেলে গেল।